স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের এক ধমকে দিল্লির সব অহংকার এবার মাটিতে মিশে গেল। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে ভারতের সব চালবাজি মাঠে মারা গেছে। এতদিন ভারতকে শান্ত ভাষায় বোঝানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মঞ্চ থেকে দেওয়া স্বরাষ্ট্রমন্ত্রীর কড়া হুঙ্কারেই রীতিমতো কাঁপছে সাউথ ব্লক। আগামী 12 সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিক্স সম্মেলন। সেই সম্মেলনে অংশ নিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ আমন্ত্রণ পাঠিয়েছেন স্বয়ং নরেন্দ্র মোদী। কিন্তু কে জানত এই আমন্ত্রণের জবাবে চরম এক ধাক্কা খাবে নয়াদিল্লি, কারণ মুহূর্তের মধ্যেই মোদীর সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন তারেক রহমান। ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান পরাগ জৈন মিরপুর থেকে গ্রেপ্তার, এবং এটি আবার কোনো দেশে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে। ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান পরাগ জৈন তিনি বাংলাদেশে অবস্থান করছিলেন এবং সর্বশেষ যে তথ্য গণমাধ্যম দিচ্ছে তাতে ঢাকা থেকে গ্রেপ্তার হয়েছেন তিনি। রয়ের প্রধানকে গ্রেপ্তার করে রাখতে হবে যেন হাদির আসামি যারা ভারতে গ্রেপ্তার হয়েছে তাদেরকে ভারত দিতে বাধ্য হয়। তাহলে র প্রধান যেটা চায় যে শেখ হাসিনা নিজেই বাংলাদেশে এসে আদালতে আত্মসমর্পণ করুক। শেখ হাসিনা যদি ডিসেম্বরে আসেন তাহলে আমরা তার নিরাপত্তার ব্যবস্থা করব। শেখ হাসিনা আসবেন কেউ, তার তো পাসপোর্ট নেই, ট্রাভেল পাস দেয়া না দেয়া এটা সরকারের বিষয়। তাহলে যেই শেখ হাসিনা অপরাধী তাকে আসার জন্য এটা সরকার দিবে কেন, বরং ভারত থেকে তাকে ধরে আনবে। শেখ হাসিনা নিজের এখানে কোনো সক্ষমতার প্রশ্ন, এটি বলা হয়েছিল, আইনমন্ত্রী বলেছেন। আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশ ভাইরাল নিউজের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন এবং আশা করি দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। দিল্লির বুক ধরফড়ানি এখন একদম স্পষ্ট শোনা যাচ্ছে। 2026 সালের নির্বাচনের পর তারেক রহমান যখন প্রধানমন্ত্রী হলেন তখনই ভারতই তা সহজে হজম করতে পারেনি। পদে পদে তাকে অপমান করার কোনো সুযোগই ছাড়েনি তারা। কিন্তু সময় এখন পুরোপুরি বদলে গেছে। আগামী 12 সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিক্স সম্মেলন। সেই সম্মেলনে অংশ নিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ আমন্ত্রণ পাঠিয়েছেন স্বয়ং নরেন্দ্র মোদী। কিন্তু কে জানত এই আমন্ত্রণের জবাবে চরম এক ধাক্কা খাবে নয়াদিল্লি, কারণ মুহূর্তের মধ্যেই মোদীর সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন তারেক রহমান। তিনি নাকি সাফ জানিয়ে দিয়েছেন বাংলাদেশ এই সম্মেলনে কোনোভাবেই যাচ্ছে না। একদিকে শেখ হাসিনাকে নিজের দেশে খাইয়ে পরিয়ে পুষছে ভারত, আর অন্যদিকে নতুন সরকারের সাথে বন্ধুত্বের নাটক সাজাচ্ছে। ভারতের এই দ্বিমুখী নাটকের চূড়ান্ত প্রতিশোধ নিতেই কি মোদীর মুখের ওপর এমন কড়া জবাব দিলেন তারেক রহমান? অন্যদিকে এত বড় একটা আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের না যাওয়ার সিদ্ধান্তে আসলে কার ক্ষতি বেশি হচ্ছে? এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়েই আজকের এই পুরো আয়োজন। এই উত্তেজনার শুরুটা কিন্তু আজকের নয়। 2026 সালের নির্বাচন শেষ হওয়ার পর যখন ক্ষমতার পালা বদল ঘটল তখন থেকেই দিল্লির সাউথ ব্লকে একটা থমথমে পরিবেশ বিরাজ করছিল, কারণ তারা কখনোই চায়নি তাদের হাতের মুঠো থেকে ঢাকা বেরিয়ে যাক। প্রথম থেকেই মোদী প্রশাসন নতুন সরকারকে নানাভাবে ঝামেলায় ফেলার চেষ্টা চালিয়ে গেছে। পদে পদে তারেক সাহেবকে অপমান করতে বিন্দুমাত্র ছাড় দেয়নি ভারতের ক্ষমতাসীন মহল। তারা ভেবেছিল আগের সরকারের মতো এই নতুন সরকারকেও তারা নাকে দড়ি দিয়ে ঘোরাতে পারবে। কিন্তু তারেক রহমান যে একজন অত্যন্ত চতুর খেলোয়াড় সেটা বুঝতে দিল্লির বেশ কিছুটা সময় লেগে গেছে। তারেক রহমান শুধু দাঁতে দাঁত চেপে অপমানের কড়া জবাব দেওয়ার মোক্ষম সময়ের অপেক্ষায় ছিলেন, আর সেই সুযোগটাই চলে আসে যখন ব্রিক্স সম্মেলনকে সামনে রেখে দিল্লির তরফ থেকে আমন্ত্রণপত্র এসে পৌঁছায় ঢাকায়। তারেক রহমান অত্যন্ত শান্তভাবে সেই আমন্ত্রণ বাতিল করে দেন। অথচ বিগত 15 বছর ধরে দিল্লির দাদাবাবুরা একটু ডাকলেই ক্ষমতার গদি পাকাপোক্ত করার লোভে হাসিনার সরকারের নেতারা রীতিমতো তীর্থের কাকের মতো অপেক্ষা করতেন। কিন্তু এবার হিসাব একদম আলাদা। বাংলাদেশ এই সম্মেলনে যোগ দিচ্ছে না, এটা শোনার পর ভারতের দাদাগিরি যে এবার চিরতরে শেষ হতে চলেছে তাই একটা ধাক্কাতেই তারা সেটা হাড়ে হাড়ে টের পেয়ে গেল। এই যে তারেক রহমান এমন একটা বড় সুযোগ পায় ঠেলে দিলেন, এর পেছনের আসল কারণটা কিন্তু আরো গভীর। আসলে মোদী সরকারের এই আমন্ত্রণ ছিল একটা মস্ত বড় ফাঁদ। একদিকে তারা বাংলাদেশের নতুন সরকারের সাথে বন্ধুত্বের কথা বলছে, আর অন্যদিকে শেখ হাসিনাকে দিল্লিতে বসিয়ে রেখে বাংলাদেশের বিরুদ্ধে রীতিমতো ছক করছে। 5 আগস্ট দিল্লিতে বসে শেখ হাসিনার সেই প্রেস কনফারেন্স পুরো পরিস্থিতি আরও ঘোলাটে করে দেয়, কারণ ভারত তাদের মাটিতে শেখ হাসিনাকে শুধু আশ্রয় দেয়নি, রীতিমতো তাকে ব্যবহার করে বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের জাল বুনছে। দিল্লির নিরাপদ আশ্রয়ে বসে শেখ হাসিনা সংবাদ সম্মেলন করছেন, অডিও বার্তা দিচ্ছেন এবং বাংলাদেশের ভেতরে ঝামেলা সৃষ্টির নির্দেশ দিচ্ছেন। আর ভারত সরকার বড় গলায় বলছে এটি নাকি তার ব্যক্তিগত বিষয়। তারেক রহমান খুব ভালো করেই জানেন একটি দেশের আশ্রয়ে থাকা কোনো নেতা সেই দেশের সরকারের সমর্থন ছাড়া একটি শব্দ উচ্চারণ করতে পারেন না। ভারত আসলে শেখ হাসিনাকে দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে একটি ছায়া যুদ্ধ চালিয়ে যাচ্ছে। একদিকে তিনি
দিল্লিতে গিয়ে মোদির সাথে হাসি মুখে ছবি তুলবেন আর ওই একই শহরে বসে শেখ হাসিনা বাংলাদেশের বিরুদ্ধে গলাবাজি করবেন, এটা কখনোই মেনে নেবে না এদেশের ছাত্র জনতা। তাই মোদি প্রশাসনের এই চরম ভণ্ডামি এবং বিমুখী নীতির দাঁত ভাঙা জবাব দিতেই তারেক সাহেব ব্রিক্স বয়কটের মতো এমন কড়া সিদ্ধান্ত নিয়েছেন। শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত যে এখন মহা বিপদে পড়েছে তা বলাই বাহুল্য। শেখ হাসিনা এখন দিল্লির গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। এখন সবার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ব্রিক্স বয়কট করায় ক্ষতিটা আসলে কার বেশি হচ্ছে? বিশ্লেষকরা বলছেন এতে দুই তরফেরই বেশ ভালোই ক্ষতি আছে। বাংলাদেশের ক্ষতির প্রথম দিক হলো গ্লোবাল সাউথের নেতৃত্ব হারানোর শঙ্কা। আন্তর্জাতিক মহলে ব্রিক্স সম্মেলন একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ মঞ্চ। রাশিয়া, ব্রাজিল, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা নিয়ে গঠিত এই জোট বর্তমান বিশ্বের অর্থনীতির এক বিশাল অংশ নিয়ন্ত্রণ করে। বাংলাদেশের সদস্য না হলেও বর্তমানে বিমস্টেকের চেয়ারম্যান হওয়ায় আউটরিচ অধিবেশনে তারেক রহমানকে ডাকা হয়েছিল। আউটরিচে সাধারণত গুরুত্বপূর্ণ দেশ এবং আঞ্চলিক নেতাদের ডাকা হয়। তারেক রহমান সেখানে বিমস্টেকের চেয়ার হিসেবে বঙ্গোপসাগরের কানেক্টিভিটি, জ্বালানি ও ডিজিটাল সহ অসংখ্য ইস্যুতে কথা বলার দারুণ সুযোগ পেতেন। দ্বিতীয় ক্ষতি হলো ব্রিক্স মেম্বারশিপের দরজা। বাংলাদেশ অনেকদিন ধরে ব্রিক্সে ঢুকতে চায়। চীন সমর্থন দিলেও ভারত ব্রিক্সের গুরুত্বপূর্ণ সদস্য এবং বর্তমান চেয়ারম্যান। তাই মোদী সরকারকে খেপিয়ে ব্রিক্সের সদস্য হতে চাওয়াটা একটু কঠিন হয়ে দাঁড়াবে। আর তৃতীয় ক্ষতিটা হলো বড় বড় নেতাদের সাথে মিটিংয়ের সুযোগ হারানো। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই সম্মেলনে আসছেন। এছাড়া আরও 11টি দেশের রাষ্ট্রপ্রধানরা থাকবেন। সেখানে তারেক রহমান এক একজনের সঙ্গে 10 মিনিটের মিটিং করতে পারলেও সেটা হতো তার সরকারের বড় অর্জন। দিল্লি না গেলে সেটা আর হচ্ছে না। বাংলাদেশের এই ক্ষতির কথা শুনে যারা ভাবছেন ভারত জিতে গেল, তাদের জন্য আসল খবরটা কিন্তু আরও চমকে দেওয়ার মতো। কারণ ভারতের যে নাকানি চুবানি অবস্থা সেটা দেখলেই বোঝা যায় তাদের ক্ষতি কতটা ভয়ঙ্কর। তারেক রহমানকে ভারতে নিতে না পারার ব্যর্থতা সম্পূর্ণ ভারতের উপরই পড়বে। বিমস্টেক এবং ব্রিক্সের মধ্যে যে সম্পর্ক তাও ভেঙে যেতে পারে। ভারত যেমন এখন ব্রিক্সের চেয়ার, বাংলাদেশও তেমনি বিমস্টেকের চেয়ার। আগামী বছর বিমস্টেকের 30 বছর পূর্ণ হচ্ছে এবং শীর্ষ সম্মেলন হবে ঢাকায়। বাংলাদেশ চেয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই সম্মেলনে ঢাকায় দেখতে, কিন্তু এবছর তারেক রহমান দিল্লি না গেলে নরেন্দ্র মোদীও আগামী বছর ঢাকা নাও আসতে পারেন। অর্থাৎ সম্পর্ক ঠিক করার যেটুকু সুযোগ ছিল ভারত নিজের হাতেই সেই জানালা বন্ধ করে দিল। সবচেয়ে বড় কথা হলো ঢাকাকে ভারত নিজেই বেইজিংয়ের দিকে ঠেলে দিচ্ছে। তারেক রহমান ক্ষমতায় এসেই মালয়েশিয়া ও চীন সফর করেছেন, সামনে জাতিসংঘেও যাবেন। বাংলাদেশ এখন অর্থনৈতিক এবং কৌশলগত কারণে চীনের দিকে অত্যন্ত দ্রুত ঝুঁকে পড়ছে, যা দিল্লির জন্য চরম আতঙ্কের কারণ। ভারত যদি শেখ হাসিনার দিকেই তাদের টান বজায় রাখে তাহলে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের রায়কে চরম অপমান করা হয়। ব্রিক্সে গেলে হয়তো বাংলাদেশের একটু ফায়দা হতো, কিন্তু রাজনৈতিকভাবে চরম ক্ষতি হতো তারেক সরকারের। তাই একজন বুদ্ধিমান নেতা হিসেবে তারেক সাহেব রাজনীতির হিসাবটাই আগে করেছেন। এই বুদ্ধিমান রাজনৈতিক চালের মাধ্যমে তিনি শুধু বাইরের শত্রুকে কাবু করেননি, দলের ভেতরের আবর্জনাও পরিষ্কার করেছেন। এই একটি যুগান্তকারী সিদ্ধান্তে বিএনপির ভেতরে থাকা ভারতপন্থী নেতাদের খেল খতম হয়ে গেছে। দীর্ঘদিন ধরে রাজনৈতিক অঙ্গনে কথা প্রচলিত ছিল বিএনপির দলের ভেতরে অনেকেই ভারতের সাথে মানিয়ে চলার পক্ষে, কারণ তাদের বিশ্বাস দিল্লির আশীর্বাদ ছাড়া ক্ষমতায় টেকা একদম অসম্ভব। কিন্তু তারেক রহমানের এই একটি সিদ্ধান্ত সেই ভারতপন্থী নেতাদের মেরুদণ্ড চিরতরে ভেঙে দিয়েছে। যারা ভেবেছিল একটু মিষ্টি কথায় আর গোপনে ভারতের সাথে খাতির করে নিজেদের রাজনৈতিক ক্যারিয়ার বাঁচিয়ে রাখবে, তাদের কপাল চাপড়ানো ছাড়া আর কোনো উপায় নেই। তারেক রহমান প্রমাণ করেছেন দলের ভেতর কোনো দালাল বা আপোষকামীর জায়গা নেই। তিনি কারো চোখ রাঙানি ভয় পান না। উল্টো তিনি দলের ভেতরের এবং বাইরের সমস্ত মির্জাফরকে একটি স্পষ্ট বার্তা দিয়েছেন যে এখানে ভারতের কোনো দালালি চলবে না। দেশের আপামর জনতা এবং 2024 সালের অভ্যুত্থানে থাকা ছাত্র জনতা কি বলবে সেটাকেই তিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। রাজনীতিতে শুধু জনসমর্থন থাকলেই হয় না, চরম সংকটময় মুহূর্তে কিছু সাহসী সিদ্ধান্ত নিতে হয় যা একজন নেতাকে অনন্য উচ্চতায় নিয়ে যায়। মোদির আমন্ত্রণ বাতিল করার জন্য সত্যি অসীম সাহসের প্রয়োজন, কারণ ভারত চাইলেই সীমান্তে উত্তেজনা বাড়াতে পারে বা বাণিজ্য বন্ধ করে দিতে পারে। কিন্তু তারেক সরকার হাসি মুখে সেই ঝুঁকি নিয়েছেন। বাংলাদেশের মানুষ ভারতের দাদাগিরিকে মন থেকে ঘৃণা করে। তারেক রহমান এই চরম সত্যটি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এই বয়কট শুধু একটি সাধারণ সম্মেলন বর্জন নয়, বরং গত 15 বছর ধরে চলে আসা দিল্লির তাবেদারি নীতির কফিনে একেবারে শেষ পেরেক ঠুকে দেয়া। এখন থেকে দেশের নীতির একটাই নাম হবে সবার আগে বাংলাদেশ। যে কোনো কাজে একটাই হিসাব হবে, এতে আবু সাইদ ও মুগ্ধদের মতো 5ই আগস্টের তাজা শহীদদের ত্যাগের অমর্যাদা হচ্ছে কিনা। যে দেশ তরুণদের তাজা রক্তের বিনিময়ে নিজেদের নতুন করে স্বাধীন করেছে, সেই দেশ আর কখনোই কোনো বড় শক্তির পকেটের পুতুল হয়ে থাকবে না। প্রধান পরাগ জেনের ঢাকা সফরের চাঞ্চল্যকর ফলাফল আমরা লক্ষ্য করছি। দর্শক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান তিনি বলছেন শেখ হাসিনা যদি ডিসেম্বরে আসেন পূর্ণাঙ্গ নিরাপত্তা পাবেন। প্রধান কেন এসেছিলেন আমি স্পষ্ট করে বলেছি, শেখ হাসিনা নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে কথা বলতে। দুইটা বিষয়, প্রথমত হচ্ছে যে প্রধান এবং তার সাথে এসপিজি কর্মকর্তারা ছিল, এসপিজির কাজ ভিভিআইপিদের নিরাপত্তা দেওয়া, এর মানে সিকিউরিটি বিষয়ে আলোচনা করতে এসেছিলেন। তাহলে প্রধান যেটা চায় যে শেখ হাসিনা
নিজেই বাংলাদেশে এসে আদালতে আত্মসমর্পণ করুক। তো যা করতে এসেছেন, ডাক্তার জাহিদের কথায় তো বোঝা যায় যে না, প্রধান যেটা বলেছেন ওইটা বিএনপি সরকার মেনে নিয়েছে। পুরোপুরি মেনে নিয়েছে সেটা বলবো না, তবে ডাক্তার জাহিদের কথা হতাশাজনক এবং আশ্চর্যজনক। কারণ শেখ হাসিনা যদি ডিসেম্বরে আসেন, পূর্ণাঙ্গ নিরাপত্তা পাবেন। এই কথা তো আইনমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য মন্ত্রীদের কথার সাথে মিলেই না। বরং বিএনপি সরকারের আগের বক্তব্য ছিল শেখ হাসিনার দেশে ফেরার কোনো সুযোগ নেই, শেখ হাসিনাকে আমরা ভারত থেকে গ্রেপ্তার করে আনবো। আচ্ছা, ভেরি সিম্পল কোশ্চেন, শেখ হাসিনা যদি ডিসেম্বরে আসেন তাহলে আমরা তার নিরাপত্তার ব্যবস্থা করবো। শেখ হাসিনা আসবেন কিভাবে? তার তো পাসপোর্ট নেই। ট্রাভেল পাস দেয়া না দেয়া এটা সরকারের বিষয়। তাহলে যেই শেখ হাসিনা অপরাধী, তাকে আসার জন্য এটা সরকার দিবে কেন? বরং ভারত থেকে তাকে ধরে আনবে। শেখ হাসিনা নিজের এখানে কোনো সক্ষমতার প্রশ্ন নেই, এটি বলা হয়েছিল। আইনমন্ত্রী বলেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এরকম ব্যাখ্যা দেওয়া হয়েছিল। অথচ ডাক্তার জাহিদুর রহমান এখন বলছেন হ্যাঁ, তিনি যদি আসতে চান আমরা তাকে নিরাপত্তা দিব, আর তার নিরাপত্তা নিয়ে কাজ করতে অপ্রধান পরাগ যেন বাংলাদেশে এসেছে। অবশ্য অপ্রধানের আরেকটা উদ্দেশ্য ছিল, ভারত বুঝিয়ে শুনিয়ে চাপ দিয়ে নানানভাবে তারেক রহমানকে আসছে সেপ্টেম্বরে দিল্লি সফরে নিতে চাচ্ছেন। এজন্য দিল্লিতে তার নিরাপত্তার বিষয়টার একটা নিশ্চয়তা দিতে, যেহেতু ভিভিআইপিদের নিরাপত্তা নিয়ে কাজ করেন এবং এসপিজি, এই কারণে এসপিজি অফিসারকে নিয়ে এসেছেন। তবে বিএনপির কার কার সাথে মিটিং হয়েছে? ডাক্তার জাহিদুর রহমানের কথাবার্তা শুনলে মনে হয় যে তার সাথে প্রধানের মিটিং হয়েছে, এবং ডাক্তার জাহিদুর রহমানের কথা যথেষ্ট সন্দেহজনক। এবং প্রধানের সফর যে কিছুটা হলেও সফল হয়েছে। দেখেন, বিএনপিতে দুইটা ধারা আছে, একটা হচ্ছে ভারত বিরোধী ধারা, আরেকটা হচ্ছে সরাসরি ভারতের দালাল ধারা। ভারতের দালাল ধারাটা খুশি, তারা প্রধানের এই সফরকে নর্মালাইজ করার চেষ্টা করছে। এই ভারতের দালাল ধারার লোক হচ্ছেন এই ডাক্তার জাহিদুর রহমান। ডাক্তার জাহিদুর রহমান বলছেন ভারতের প্রধানের ঢাকা সফর নিয়মিত কার্যক্রমের অংশ, জল্পনার কিছু নেই। মিথ্যা কথা, এটা যে মিথ্যা কথা আমি চ্যালেঞ্জ দিচ্ছি। বাংলাদেশে নিকট অতীতে প্রধান কবে সফরে এসেছেন ডাক্তার জাহিদকে বলতে হবে, বলেন তো। আপনি কোনো প্রমাণ দেখাতে পারবেন না। এ বিষয়ে আমি অনেক ঘাটাঘাটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনেকের সাথে কথাবার্তা বলে নিশ্চিত হয়েছে, নিকট অতীতে কোন প্রধান বাংলাদেশ সফরে এসেছেন এরকম কোনো প্রমাণ নেই। এর কর্মকর্তারা এসেছে, ডিজিএফআই গোয়েন্দা তথ্য বিনিময় হয়, এটা ঠিক, বাট প্রধান বাংলাদেশের সফরে এসেছে হাসিনার আমলেও নিকট অতীতে এরকম কোনো এক্সাম্পল নেই। তাহলে নিয়মিত কার্যক্রমের অংশ মানে আপনি কোথায় পেয়েছেন? নিয়মিত কার্যক্রমের অংশ, আর প্রধান বাংলাদেশে নিয়মিত আসবেনই বা কেন? বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে, বাংলাদেশের সমস্ত সমস্যার মূল, এবং নিয়ে বাংলাদেশের জনগণের মধ্যে যথেষ্ট উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে। সেই প্রধান নিয়মিত বাংলাদেশে আছেন, এটা আবার আপনি বলেন সে নিয়মিত আসলে লাস্ট কবে আসছেন বলেন, বলতে পারবেন না। এর মানে বিএনপির একটা অংশ চেয়েছে বলে প্রধান বাংলাদেশে এসেছেন, এবং বিএনপির ওই অংশটা প্রধানের সাথে মিটিং করেছেন। ডাক্তার জাহেদ ওই অংশের লোক। আবার অতএব রয়ের দালাল বলতে আমরা যা বুঝি, রয়ের দালাল বিএনপির একটা অংশ। তারা কি চায়? তারা যেটা চায় যে না ঠিক আছে, আমরাই বিএনপির দালালি করব, ভারতের দালালি করব, আওয়ামী লীগ বাদ। এর মানে আওয়ামী লীগ যেরকম ভারতের ওই যে পরকীয় প্রেমিকের যে অবস্থা, যে তোমার স্ত্রীকে তুমি ছেড়ে দাও, আরে আমি তোমার পরকীয় প্রেমিক, আমাকে নাও। বিএনপির ভারতের দালালদের অবস্থা হচ্ছে এটা। ভারতের স্ত্রী হচ্ছে আওয়ামী লীগ, স্ত্রীকে যেভাবে ব্যবহার করে সেরকম আওয়ামী লীগকে ব্যবহার করেছে ভারত। এখন বিএনপির ভারতপন্থী অংশ বলছে আরে আওয়ামী লীগ ওটা তো বয়স্ক হয়ে গেছে, অচল, মেনোপেজ, অতএব তোমরা আমাকে নাও, আমি পরকীয় প্রেমিক, আমাকে নাও, তোমার ওই আগের স্ত্রী বাদ দিয়ে দাও। তো ভারতের সাথে বিএনপির একটা অংশ বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়। এই বিবাহ বন্ধন ওই সরই বিবাহ বন্ধন, এটা হচ্ছে পলিটিক্যাল বিবাহ বন্ধন, দালালির বিবাহ বন্ধন। একটা অংশ, বিএনপি সবাই না। শেষ পর্যন্ত তারেক রহমান হয়তো ভারত সফরে যাবেন না। তো দর্শক, এই জন্য এই প্রধানের বাংলাদেশ সফর একটা স্পর্শতার বিষয়। এটা নিয়ে বাংলাদেশে তোলপাড় তৈরি হয়েছে, এবং এটা কারা করেছে, কিভাবে করেছে, কখন এসেছে, কার ইনভিটেশনে ভিসা দিয়েছে, এবং রেডিসন গুলোতে যে থেকেছে, রুমগুলো বুকিং দেওয়া হয়েছিল কার নামে, সরাসরি পরাগ জেনের নামে না অন্য কারো নামে, বিলটা কে দিয়েছে, এগুলো সব যদি জাতির সামনে আনা হয় অনেক হিসাবে স্পষ্ট হবে। এবং রেডিসন গুলোতে 4 ঘন্টা মিটিং করেছে কোন দলের নেতারা, তারা কি চায়, মিটিং এর এজেন্ডা কি ছিল, ইটস ভেরি সিগনিফিকেন্ট।
তার মধ্যে আবার ডাক্তার জাহেদ প্রকাশ্যে ভাবে নর্মালাইজ করছেন, এটা অশনির সংকেত। তবে প্রধানের সফরের আসল প্রভাব সামনে পড়তে শুরু করবে। বাংলাদেশে নিঃসন্দেহে কোনো অঘটন ঘটবে। বিএনপি উভয় সংকটে পড়বে। বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করলেও তাদের বিপদ, আবার না করলেও তাদের বিপদ, এরকম একটা পরিস্থিতিতে তারা পড়তে পারে। তো এই বাস্তবতায় দর্শক, প্রধানকে বাংলাদেশ সফরের সুযোগ দিয়েছেন বিএনপি কত ধানে কত চাল এটা টের পাবে। এবং প্রধানের বাংলাদেশ সফর এবং প্রধানমন্ত্রীর সাথে দীনেশ ত্রিবেদীর বৈঠক, বহুল প্রত্যাশিত, অনেক অপেক্ষার পর বৈঠক, এবং বৈঠক শেষ করেই সাথে সাথে দিল্লি দৌড় দিয়ে গেছে। আওয়ামী লীগ এটাকে বিজয় হিসেবে উদযাপন করছে। তা আওয়ামী লীগ যাতে খুশি, এটা যে বাংলাদেশের জন্য ভালো না, সহজেই অনুমেয়। আওয়ামী লীগের লোকজন, আওয়ামী লীগের যারা মুখপাত্র, আওয়ামী লীগকে অবজার্ভ করতে হলে যাদেরকে আপনার খেয়াল করতে হবে, অনলাইনে যারা সক্রিয় তাদের দিকে তাকান, সবাই পরাগজনের সফরকে মনে করছে যে ওদের আব্বা বাংলাদেশে এসেছে। সেটাকে নরমালাইজ করতে পারেন না ডাক্তার জাহিদুর রহমান। তিনি আবার বলছেন বন্ধু বদলানো যায়, প্রতিবেশী পরিবর্তন করা যায় না। এটা একটা ফাজলামি কথা। ফরেন পলিসিতে এই ধরনের কোনো কথা নেই। কিসের প্রতিবেশী? শুধু বর্ডার দিয়ে প্রতিবেশী হয় না, প্রতিবেশী চরম শত্রু ভাবাপন্ন হতে পারে, প্রতিবেশীর সাথে ডিপ্লোম্যাটিক রিলেশন ছিন্ন হতে পারে, যুদ্ধ হতে পারে, আলাদা হয়ে যেতে পারে, বরং প্রতিবেশীর সাথে বেশি ঝামেলা হতে পারে। আপনি কি বলছেন এগুলো? ভারত পাকিস্তান চরম বৈরী ভাবাপন্ন দেশ, প্রতিবেশী না? তারা তো কার্যত প্রতিবেশী বদলে ফেলেছে। এরকম মাঝে মাঝে ভারত পাকিস্তান যুদ্ধ বাঁধে, কূটনৈতিক সম্পর্ক থাকে না। চীনের প্রতিবেশী অনেকে আছে যে চরম শত্রু তাদের। অতএব প্রতিবেশী বদলানো যায় না, এটা ফাজলামি কথা। প্রতিবেশীর সাথে যুদ্ধ করা যায়, প্রতিবেশীকে সাইজ করা যায়। আসল কথা হচ্ছে বিএনপির একটা অংশ ভারতের দালাল, সেটা প্রমাণিত হচ্ছে। আর একটা অংশ ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার, এটাও সঠিক। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।